আমরা আমাদের ইউজুয়াল সেশন শুরু করতে চাচ্ছি। অ্যাপ্রোচ টু নিউরোলজিক্যাল প্র্যাকটিস ফর জিপি। I am Dr. Mohammad Rokunuzzaman, Consultant Neurology of Neuroscience Institute. Today we will learn about some common presenting features in GP as some neurological feature like headache, different regional pain like back pain, neck pain and other regional pain, seizure disorder, vertigo and dizziness. It's a very common presentation. Weakness of limbs, either hemiparesis or cordyparesis or paraparesis or plagia, and also facial weakness like Bell's palsy and wasting of the muscles. It's very though it's very difficult issue, but আমি মনে করি যে জিপিদেরকেও কিছুটা ধারণা থাকা লাগবে আমি কখন রেফার করব। সো আমাদের এই জিনিসগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। এছাড়াও some sensory symptoms like tingling, numbness, paresthesia and burning pain. আমাদের জিপি প্র্যাকটিসে অনেক পেশেন্ট স্পেশালি ফিমেল পেশেন্টরা, বয়স্ক ফিমেলরা এই ধরনের সেন্সরি কমপ্লেনে আমাদের কাছে অনেক আসে এবং এদের অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস করে যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট দিতে পারি তাহলে কিন্তু অনেক রোগের রিলিফ পাবে। একসময় ধারণা করা হতো যে সমস্ত সেন্সরি সিমটমের কোনো কারণ নাই, কিন্তু এখন ধারণা করা 80 বা 90% পর্যন্ত আমরা কিন্তু কারণ বের করতে পারি। সো কারণ অনুযায়ী যদি আমরা চিকিৎসা করি এবং আমরা একটা অ্যাপ্রোচ ঠিক করতে পারি তাহলে সেটা আমাদের জন্য খুব ভালো হবে। ট্রেমর এবং ডিফারেন্ট মুভমেন্ট ডিসঅর্ডার, এবং ইটস এ ভেরি টাফ ইস্যু টু ডিফারেন্সিয়েট ডিফারেন্ট মুভমেন্ট ডিসঅর্ডার, বাট কিছু মুভমেন্ট ডিসঅর্ডার আমাদেরকে অবশ্যই আয়ত্তে রাখতে হবে অ্যাজ এ জিপি প্র্যাকটিশনার। ইম্পেয়ার্ড মেমোরি, এটাও বয়স্ক পেশেন্ট বলেন বা কম বয়স্ক সবাই নিয়ে আমাদের কাছে আসতে পারে। সো ডিমেনশিয়া ইজ অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ইন জিপি প্র্যাকটিস। কমা or loss of consciousness. There are thousands of causes of loss of consciousness. So you should face this loss of consciousness or coma in your emergency. Ptosis, that is drooping of the eyelids, and some eye complaints like dimness and loss of vision and diplopia. জিপি প্র্যাকটিসে আমরা ইমার্জেন্সিতে কিছু নিউরোলজিক্যাল ইমার্জেন্সি ফেস করতে হবে, যেমন স্ট্যাটাস এপিলেপটিকাস, অ্যাকুট স্ট্রোক, আইদার ইসকেমিক স্ট্রোক, হিমোরেজিক স্ট্রোক, সাবরাকুইন হিমোরেজ, ভেনাস স্ট্রোক, ইভেন হেড ইঞ্জুরি, ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন, meningoencephalitis or meningitis in any form, bacterial, viral, tubercular. Acute severe headache is also an emergency. Acute confusion state or delirium, এটা অনেকগুলো আন্ডারলাইং কারণ আছে। শুধুমাত্র নিউরোলজিক্যাল স্ট্রাকচারাল ডিজিজ ছাড়াও অনেক কিছু এন্ডোক্রাইন, কিছু মেটাবলিক ডিসঅর্ডার, ইভেন ইনফেকশন এগুলো করতে পারে এবং এদেরকে আমাদেরকে প্রপার অ্যাপ্রোচ করে ট্রিটমেন্ট করলে এগুলো কিন্তু অনেক ভালো রেসপন্স হবে। সাডেন লস অফ ভিশন, not only an ophthalmological view, but there are some problems in neurological aspect also, loss of vision. Hypertensive emergency, এটা একটা জেনারেল প্র্যাকটিশনারদের জন্য খুব ভাইটাল একটা টপিক, হাইপারটেনশন। সো you have to manage hypertension and diabetes mellitus very efficiently, and hypertensive emergency is also emergency and you should manage it promptly. Raised ICP due to any cause. So you should have an idea of raised ICP and general management of the raised ICP, and then further referral. Acute paralysis, it's a very emergency issue in case of neurology like GBS. Myasthenia or cholinergic crisis also presents to a GP first. So you should have idea about these patients and proper referral. Now, most common neurological problem is headache. Headache হয় নাই এমন কোনো পার্সন মনে হয় আমার মনে হয় নাই, সবারই জীবনে কোনো না কোনো পর্যায়ে অবশ্যই হেডেক হয়েছে। হেডেককে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রাইমারি হেডেক, যে ক্ষেত্রে দ্যার ইজ নো এক্সটার্নাল কজ, অ্যান্ড দ্যার সাম সেকেন্ডারি হেডেক, দ্যার সাম এক্সটার্নাল কজেস দেয়ার।
But in primary headache, there's some internal causes like some homeostatic abnormalities or some neurotransmitter abnormalities. But there is no cause is identified in case of primary headache. Like most common primary headaches are migraine. Migraine খুব কমন একটা হেডেক এবং এটা স্পেসিফিক ম্যানেজমেন্ট যদি আমরা করতে পারি অনেক পেশেন্টের সাফারিংস আমরা কমাতে পারবো 100% কিওর আমরা বলতে পারবো না কিন্তু অনেক পেশেন্টের সাফারিংস অনেক অংশে আমরা কমাতে পারি এবং কিছু কিছু ক্ষেত্রে 100% কিওরও কিন্তু মাইগ্রেন হতে পারে টেনশন টাইপ হেডেক ইটস দ্য মোস্ট কমন প্রাইমারি হেডেক এবং টেনশন টাইপ হেডেক হয়নি এমন কোনো পার্সন মনে কখনো নাই আমার ধারণা ইভেন মাইসেলফ অলসো ক্লাস্টার হেডেক অ্যান্ড অলসো সাম ট্রাইজেমিনাল অটোনমিক সেফালজিয়া এটা খুব কমন হেডেক না তারপরও কিন্তু আমাদের প্র্যাকটিসে আসতে পারে তবে এই ক্লাস্টার হেডেকটা খুব মানে একটু ভালোভাবে খেয়াল করে কিন্তু ডায়াগনোসিস করা যায় এবং ট্রিটমেন্ট পেলে কিন্তু কোনো ভালো রেসপন্স করে দেয়ার অলসো সাম আদার প্রাইমারি হেডেকস আমরা সেই সম্পর্কে অতটুকু জানার আমাদের দরকার নেই তবে আমাদের এই 3 টাইপ হেডেক অবশ্যই আমাদের জানতে হবে সেকেন্ডারি হেডেকের অনেকগুলো কারণ আছে এবং এই সেকেন্ডারি হেডেকগুলোকে আমরা কিছু রেড ফ্ল্যাগ সিমটম বা সাইন দিয়ে আমরা প্রথমেই হিস্ট্রি থেকে এক্সক্লুড করার চেষ্টা করব যে কোনো নিউরোলজিক্যাল বলেন নন নিউরোলজিক্যাল বলেন যে কোনো ক্ষেত্রে যদি আমরা একটা রেড ফ্ল্যাগ বা ওয়ার্নিং সিমটমস যদি আগে দাঁড় করাতে পারি তাহলে কিন্তু আমাদের ডায়াগনোসিসটা খুব সহজ হয় এবং খারাপ কারণগুলো আমরা খুব দ্রুত এক্সক্লুড করতে পারি সো হেডেক নিয়ে আসলে একটা পেশেন্ট আমরা তার খারাপ কারণগুলো দূর করার জন্য কিছু রেড ফ্ল্যাগ সিমটমস বা সাইন আছে সেগুলো আমরা হিস্ট্রি থেকে প্রথমে নিয়ে এক্সক্লুড করার চেষ্টা করব তার সেকেন্ডারি হেডেক নাই বা খারাপ হেডেক নাই এই মুহূর্তে তার ইমেজিং বা আদার ইনভেস্টিগেশন দরকার নাই এটা আমাকে অবশ্যই হিস্ট্রি থেকে আগে এক্সক্লুড করতে হবে তারপর দেখা যায় যে অনেক সময় আমরা হিস্ট্রি দিয়েও মানে হেডেকগুলোকে পার্থক্য করতে পারি না কিছু কিছু ক্ষেত্রে আমাদের কনফিউশন থেকে যায় সেক্ষেত্রে অবশ্যই আমরা ইমেজিংয়ের হেল্প নিব বাট এই হিস্ট্রিগুলো যেগুলো রেড ফ্ল্যাগ সিমটমস অফ হেডেক এগুলো যদি আমরা ভালোভাবে খেয়াল করি তাহলে কিন্তু আমরা অনেকগুলো ইনভেস্টিগেশন পেশেন্টকে না করাই কিন্তু আমরা হেডেকের ম্যানেজমেন্ট করতে পারবো ফার্স্ট অফ অল সাডেন অনসেট অ্যান্ড ম্যাক্সিমাম ইমিডিয়েটলি দ্যাট মিনস উইদিন 1 মিনিট যে সমস্ত হেডেক খুব সাডেন সিভিয়ার হেডেক এবং যেটা 1 মিনিটের ভিতরে ম্যাক্সিমাম সিভিয়ারিটি চলে আসে তাদেরকে আমরা একটা রেড ফ্ল্যাগ সিমটম বলবো যেমন কী কী কারণ হতে পারে সাব অ্যারাকনয়েড হিমোরেজ ভেনাস স্ট্রোক পিটুইটারি অ্যাপোপ্লেক্সি এটা যে খুব আনকমন জিনিস তা কিন্তু না আমরা কিন্তু অনেকগুলো পেশেন্ট পাই পিটুইটারি অ্যাপোপ্লেক্সির পেশেন্ট সিভিয়ার হেডেক নিয়ে আসে একটা পেশেন্টের আগে থেকে পিটুইটারি একটা টিউমার ছিল হঠাৎ করে সাডেন তার পিটুইটারি হিমোরেজ হওয়ার কারণে এরকম হেডেক নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসতে পারে সাথে টসিস বা আদার নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট থাকতে পারে মেনিনজাইটিস এটাও সাডেন হেডেক নিয়ে আমাদের কাছে আসতে পারে ইফ there is any focal neurological symptoms or sign that means hemiparesis dysphagia যদি থাকে সেক্ষেত্রে আমরা চিন্তা করব তার ইন্ট্রাক্রেনিয়াল কোনো স্পেস অকুপাইং লেশন আছে কিনা there are some constitutional symptoms like fever rash meningism weight loss generalized weakness এই সমস্ত জিনিসগুলো আমরা অবশ্যই হিস্ট্রিতে নেওয়ার চেষ্টা করব এবং খুব র্যাপিডলি কিন্তু হিস্ট্রিগুলো আমরা নিতে পারি এইগুলো থাকলে অবশ্যই আমরা তাদের মেনিনজাইটিস অথবা কোনো প্রাইমারি আর সেকেন্ডারি ব্রেন টিউমার কিনা সেটা আমরা কিন্তু খেয়াল করতে পারি ইভেন ভাস্কুলাইটিক পেশেন্টও হেডেক নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে সো যদি সাম কনস্টিটিউশনাল সিমটমস থাকে সাথে হেডেক আমরা ভাস্কুলাইটিস কিন্তু চিন্তা করতে পারি ফিচার্স অফ রেজড আইসিপি যেমন আর্লি মর্নিং হেডেক যেটা ওর্স অন বেন্ডিং ফরওয়ার্ডস পেশেন্ট বলবে সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই তার খুব মারাত্মক মাথা ব্যথা হয় সাথে বমি হয় এবং সামনের দিকে ঝুঁকলে তার মাথা ব্যথাটা বাড়ে বিশেষ করে নামাজ পড়ার সময় যে সেজদা দেওয়ার সময় তার মাথা ব্যথাটা অনেক বাড়ে এবং সাথে পেশেন্টের ভমিটিং থাকতে পারে ভমিটিং থাকে এইগুলো যদি থাকে তাহলে অবশ্যই আমরা ইকসল বা আইএইস চিন্তা করব এবং একটা 60 ইয়ার্স বা তার বেশি পেশেন্টের ইউজুয়ালি মেল পেশেন্টের যদি সাডেন হেডেক এর আগে কখনো এরকম হেডেক ছিল না তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা একটা রেড ফ্ল্যাগ সিমটম এবং আমরা জয়েন্ট সেল আর্টারাইটিস কিনা সেটা আমরা চিন্তা করব কারণ এটাকে ম্যানেজ না করলে পেশেন্ট কিন্তু ভিজুয়াল লস হতে পারে এবং এটা ম্যানেজমেন্টও খুব সহজ শুধু স্টেরয়েড দিতে হবে এবং দিলে কিন্তু পেশেন্ট ভীষণকে আমরা ভিজুয়াল লস থেকে আমরা পেশেন্টকে প্রিভেন্ট করতে পারবো তাহলে প্রথমে আমরা
হিস্ট্রি নিয়ে সেকেন্ডারি কজ, দ্যাট মিন্স রেড ফ্ল্যাগ সিমটমগুলো আলাদা করার পরে আমাদের পরবর্তী টার্গেট থাকবে যে প্রাইমারি হেডেকগুলোকে আমরা একটা থেকে আরেকটা পার্থক্য কীভাবে করব, কারণ প্রত্যেকটা ট্রিটমেন্ট কিন্তু একটু ডিফারেন্ট। সো অবশ্যই আমাদেরকে প্রাইমারি হেডেকগুলোকে আলাদাভাবে ক্লাসিফাই করতে হবে, আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে হবে। আমরা এই ছবিতে দেখতে পারি যে কিছু কিছু হেডেকের কিছু কিছু সাইট অফ ইনভলভমেন্টের কারণে আমরা হেডেকগুলো পার্থক্য করতে পারি। সাইনাস হেডেকের সাইট, টেনশন হেডেক যেমন বাইল্যাটারাল বাইফ্রন্টাল হেডেক, ব্যান্ড লাইক, migraine usually hemicranial headache, and periorbital headache usually cluster headache. So site of headache is very important for differentiation. আমরা প্রথমে আসি মাইগ্রেন। মাইগ্রেনকে বলা হয় যে একটা নিউরোলজিস্ট বা একজন ইন্টার্নিস্ট বা জিপি প্র্যাকটিশনারের ব্রেড অ্যান্ড বাটার। সো মাইগ্রেন পেশেন্টকে আপনাকে ভালোভাবে ডিল করলে আপনি অনেক ভালো প্র্যাকটিশনার হতে পারবেন বলে আমি বিশ্বাস করি। মাইগ্রেনের কিছু ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে, সেটা হলো যে এটা হলো একটা এপিসোডিক হেডেক, যেটা ইস হেডেক লাস্ট অ্যাটলিস্ট 4 to 72 আওয়ার্স, অ্যাটলিস্ট 4 to 72 আওয়ার্স উইদাউট এনি মেডিকেশন। কারণ মেডিকেশন দিলে এই টাইমটা কিন্তু হ্যাম্পার করতে পারে। উইদাউট মেডিকেশন একটা পেশেন্টের হেডেক যদি 4 to 72 আওয়ার্স পর্যন্ত পারসিস্ট করে এবং এটা এপিসোডিক ইউনিল্যাটারাল থ্রবিং টাইপ হেডেক, সেটা আমি যদি মুভমেন্টের সাথে অ্যাগ্রেভেট করবে এবং ইউজুয়ালি মডারেট টু সিভিয়ার ইন ইন্টেন্সিটি, তার সাথে যদি নশিয়া, ভমিটিং অথবা ফটোফোবিয়া অ্যান্ড ফনোফোবিয়া এইগুলো যদি থাকে, তাহলে কিন্তু আমরা সেটাকে ক্লাসিক্যাল মাইগ্রেন হিসাবে আইডেন্টিফাই করতে পারি। এই ফিচারগুলোর সাথে যদি পেশেন্টের কোনো ভিজুয়াল অরা থাকে, ভিজুয়াল অরাগুলো পেশেন্ট কীভাবে বলে যে আমার চোখের সামনে দিয়ে মনে হচ্ছে পর্দা পড়ে আসতেছে, চোখ মুখ অন্ধকার লেগে আসতেছে, তখন আমি বুঝতে পারবো সাথে অরা আছে। দ্যাট মিন্স ক্লাসিক্যাল মাইগ্রেন উইথ অরা, মাইগ্রেন উইথ অরা। তো এই কয়েকটা ফিচার দেখে কিন্তু আমরা খুব ভালোভাবে মাইগ্রেনটাকে আইডেন্টিফাই করতে পারি। মাইগ্রেন হেডেক আসলে আমরা ট্রিটমেন্ট দিব কিভাবে? আমরা ইউজুয়ালি মোনোথেরাপি দিতে পারি অথবা ডুয়াল থেরাপি দিতে পারি। তবে আমি আমার প্র্যাকটিসে ইউজুয়ালি ডুয়াল থেরাপিটাকে চয়েস করি। যেমন একটা অ্যান্টিকনভালসেন্ট স্পেশালি টপিরামেট এবং বিটা ব্লকে স্পেশালি প্রোপানোরল, এই দুটো কম্বিনেশনকে আপনি লো ডোজ দিয়ে শুরু করে আস্তে আস্তে ডোজটা বাড়াতে পারেন। এবং ডোজটা বাড়িয়ে যদি পেশেন্টের হেডেক না কমে, সেক্ষেত্রে আপনি সেকেন্ড লাইন ড্রাগ হিসাবে অ্যামিটিপটালিন বা আদার ড্রাগস আপনি ব্যবহার করতে পারেন। এটা হলো আপনার মেইনটেনেন্সের জন্য বা প্রোফাইলেক্সিস হিসাবে। কিন্তু অ্যাকুট ট্রিটমেন্টের ক্ষেত্রে, অ্যাকুট যদি পেশেন্ট আসে, সেক্ষেত্রে আমরা কীভাবে ম্যানেজ করবো? আইদার ন্যাপ্রোক্সেন অর টলফেনামিক অ্যাসিড অথবা এনি এনএসাইডস অথবা নাপা, প্যারাসিটামল, এটার সাথে আমরা জলমেটিপটান দিব অ্যাকুট অ্যাটাক নিয়ে আসলে। এবং একটা পেশেন্ট যদি দেখা যায় যে মাসে 4 বার বা তার বেশিবার তার এরকম অ্যাটাকগুলো হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি যে আগে বললাম যে প্রোফাইলেকটিক ম্যানেজমেন্ট যেগুলো আছে, প্রোফাইলেকটিক ম্যানেজমেন্টগুলো দিব আমরা যদি পেশেন্ট দেখা যায় যে মাসে 4 বার বা তার বেশি যদি অ্যাটাক নিয়ে আসে। কিন্তু তার কম নিয়ে অ্যাটাক নিয়ে আসলে আমরা শুধুমাত্র অন ডিমান্ড বেসিস এই অ্যাকুট ট্রিটমেন্টটা আমরা দিতে পারি। এটা একটা ট্রিটমেন্টের একটা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন এটা। এছাড়াও আরও অনেকগুলো ড্রাগ আছে, যেমন পিজোটিফেন, এটা আগে ইউজ করা হতো, কিন্তু কিছু সাইড ইফেক্টের কারণে এই ড্রাগটা এখন ইউজ করা হয় না। বিটা ব্লকার, প্রোপানোরল বা মেটোপ্রোলাল আমরা ইউজ করতে পারি, তবে আদার বিটা ব্লকারসে খুব বেশি যে ভালো ইফেক্ট আছে তা কিন্তু নাই। কিন্তু অ্যাজমা থাকলে সেক্ষেত্রে আমরা বিটা ব্লকারটা চয়েস করব না। অ্যামিটিপটালিনটাকে আমরা সবচেয়ে বেশি চয়েস করি। আর অ্যান্টিকনভালসেন্ট ভিতরে আমরা টপিরামেট, ইভেন ভ্যালপোরিক অ্যাসিডও কিন্তু খুব ভালো রেসপন্স করে ইন মাইগ্রেন হেডেক। টেনশন টাইপ হেডেক, এটা হলো এক সবচেয়ে মোস্ট কমন প্রাইমারি হেডেক। টেনশন টাইপ হেডেক usually mild to moderate in severity, bifrontal band-like headache, bifrontal band-like headache in young female or male, আমরা চিন্তা করব টেনশন টাইপ হেডেক। এবং প্রথমত হয়তো আমরা রেড ফ্ল্যাগ সিমটমসগুলোকে এক্সক্লুড করার পরে মাইগ্রেনাস যে স্পেসিফিক সিমটম সেগুলো আমরা এক্সক্লুড করব। সেগুলো যদি না থাকে তাহলে আমরা সেটাকে টেনশন টাইপ হেডেক হিসাবে আইডেন্টিফাই করতে পারি।
একটা কথা মনে রাখবেন যে নশিয়া অ্যান্ড ভমিটিং ইউজুয়ালি টেনশন টাইপ হেডেকে থাকবে না। যখন একটা পেশেন্ট হেডেকের সাথে নশিয়া অর ভমিটিং কমপ্লেন করে তাহলে আপনি বুঝবেন যে এটা টেনশন টাইপ হেডেক না, আইদার মাইগ্রেন অর আদার সেকেন্ডারি হেডেক। তো টেনশন টাইপ হেডেকগুলো ম্যানেজমেন্ট আসলে খুব ডিফিকাল্ট এবং এটা ইউজুয়ালি দেখা যায় যে মানে ফিজিশিয়ান টু ফিজিশিয়ান ভ্যারি করতে পারে। সেক্ষেত্রে প্রথমত আমরা কিছু এনএসাইড বা প্যারাসিটামল ইউজ করতে পারি ফর অ্যাকুট ম্যানেজমেন্ট। কিছু বিহেভিয়ারাল থেরাপি, স্পেশালি রিল্যাক্সেশন থেরাপি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং যদি পেশেন্ট ক্রনিক হেডেক হতে থাকে, যার কোনোভাবে আমরা তাকে অন ডিমান্ড এনএসাইডস বা নাপা দিয়ে কাজ করতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা ক্রনিক হেডেকের ক্ষেত্রে আমরা অ্যামিডিপটালিন অথবা আদার অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ যেমন অ্যাসিটালোপ্রাম অথবা অ্যাংজিওলাইটিক ড্রাগ যেমন ক্লোনাজিপাম, এগুলো আমরা একটু শর্ট ডিউরেশন, নট মোর দ্যান 3 months। বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে হচ্ছে বিহেভিয়ারাল থেরাপি অ্যান্ড রিল্যাক্সেশন থেরাপি অ্যান্ড প্রপার কাউন্সিলিং এবং তার স্ট্রেসফুল ইভেন্ট যেটার কারণে হেডেকটা হচ্ছে সেখান থেকে পেশেন্টকে দূরে নিয়ে আসা। ট্রাইজেমিনাল নিউরালজিয়া, এটাও একটা খুব কমন টাইপ হেডেক এবং এই হেডেকের পেশেন্টগুলো ইউজুয়ালি ডেন্টিস্টের কাছে প্রথমে প্রেজেন্ট করে এবং আমি দেখছি আমার প্র্যাকটিক্যাল লাইফে এত হেডেক থাকে, অনেকগুলো 2-3টা দাঁত তুলে ফেলে পেশেন্ট, তারপরে আমাদের কাছে পেশেন্ট আসে। ইউজুয়ালি ট্রাইজেমিনাল নার্ভ ডিস্ট্রিবিউশন হেডেকটা হয় এবং কোনো অবজেক্টিভ এভিডেন্স থাকে না, শুধুমাত্র পেশেন্টের সাবজেক্টিভ কমপ্লেন করে ট্রাইজেমিনাল ডিস্ট্রিবিউশনের হেডেক, বাট দ্যার ইজ নো অবজেক্টিভ এভিডেন্স। দ্যাট মিনস কোনো সেন্সরি লস বা অন্য কোনো অবজেক্টিভ এভিডেন্স পেশেন্টকে আমরা পাই না। ইন কেস অফ ট্রাইজেমিনাল নিউরালজিয়া সিভিয়ার ল্যান্সিনেটিং পেইন বা এক্সক্রুশিয়েটিং পেইন এবং প্যারক্সিজমাল পেইন, খুব কম সময় পেইনটা থাকে এবং ঠান্ডা পানি বা বাতাসে গেলে এই পেইনটা অ্যাগ্রাভেট করে। এটার মেইন ম্যানেজমেন্ট হচ্ছে অ্যান্টিডিপ্রেসেন্ট, স্পেশালি কার্বামাজেপিন 200 মিলিগ্রাম দিয়ে আমরা শুরু করতে পারি, হাফ ট্যাবলেট টোয়াইস ডেইলি, যেটা আমরা আস্তে আস্তে 400 মিলিগ্রাম 1 মাস এবং তারপর আস্তে আস্তে আমরা গ্র্যাজুয়ালি ট্র্যাপার করতে পারি। যদি কোনো কারণে আমরা কার্বামাজেপিন ইউজ না করতে পারি, সেক্ষেত্রে আমরা অক্সকার্বামাজেপিন, ল্যামোট্রিজিন, ইভেন ফেনাইটোয়াইন ক্যান বি ইউজড। সাথে আমরা ব্যাকক্লোফেনটা অ্যাডিটিভ হিসাবে ইউজ করতে পারি, বাট ব্যাকক্লোফেন ইজ নট এ মোনোথেরাপি ফর ট্রাইজেমিনাল নিউরালজিয়া। যদি কোনোভাবে তার ওরাল ম্যানেজমেন্টে কাজ না হয়, সেক্ষেত্রে আমরা কিছু সার্জিক্যাল ম্যানেজমেন্টে যেতে পারি, যেমন মাইক্রোসার্জিক্যাল ডিকম্প্রেশন, গামা নাইফ সার্জারি। এবং কিছু কিছু ক্ষেত্রে যখন কোনোভাবে পেশেন্টের কমপ্লেন না যায়, সেক্ষেত্রে আমরা এমআরআই বা এমআরএ আমরা করে দেখি কোনো ভাস্কুলার কোনো অ্যানোম্যালি আছে কিনা। যদি অ্যানোম্যালি থাকে, অবশ্যই সেই অ্যানোম্যালি কারেকশন সার্জারিটা করা লাগে, তাহলে পেশেন্টকে পেইনটা কমে যায় আর কি। কিন্তু বর্তমানে এই সার্জিক্যাল ইভেন্টের আগেও কিছু নন সার্জিক্যাল ইন্টারভেনশনাল ট্রিটমেন্টও আছে ট্রাইজেমিনাল নিউরালজিয়াতে, যেমন আমরা অ্যালকোহল দিতে পারি বা নার্ভ ব্লকও করতে পারি, যেটাও কিন্তু অনেকটা ফ্রুটফুল এই ট্রাইজেমিনাল নিউরালজিয়ার জন্য। বেলস পসি, এটা হলো একটা খুব কমন প্রেজেন্টেশন এবং আমি রিসেন্টলি দেখছি প্যান্ডেমিকের সময়ে প্রচুর পরিমাণ বেলস পসি পেশেন্ট আসতেছে এবং আমি সাসপেক্ট করতেছি এটা আসলে ডিউ টু কোভিড ইন্ডিউসড বেলস পসি কিনা। কারণ বেলস পসি ইউজুয়ালি একটা ভাইরাল ইনফেকশন, যেহেতু কোভিড একটা ভাইরাস, SARS-CoV-2 ভাইরাস। সো আমি আমার রিসেন্টলি অনেকগুলো পেশেন্ট পাচ্ছি খুব চেম্বারে বা হসপিটালে বেলস পসি নিয়ে আসতেছে এবং প্রত্যেকটা পেশেন্টকে আমি কোভিড টেস্ট করার জন্য অ্যাডভাইস করি, কিন্তু মোস্ট অফ দ্য পেশেন্টস ডিনাই টু ডু কোভিড টেস্ট। তো বেলস পসিগুলো খুব ইজিলি ডায়াগনোসিস করা যায়। এটা হচ্ছে একটা লোয়ার মোটর টাইপ অফ ফেশিয়াল নার্ভ পলসি। সো এক্ষেত্রে আমাদেরকে এখানেও আমাদের রেড ফ্ল্যাগ সিমটমটা বা সাইনটাকে আমাদের এক্সক্লুড করতে হবে, কারণ মানে এই ফেশিয়াল নার্ভ পলসি আপার মোটর টাইপ হতে পারে, লোয়ার মোটর টাইপ হতে পারে। যদি আপার মোটর টাইপ অফ পলসি হয়, সেক্ষেত্রে সাথে হেমিপ্যারেসিস বা হেমিপ্লেজিয়া থাকে এবং একটা স্ট্রোকের কারণে এটা হয়ে থাকে। সো আমাদেরকে অবশ্যই দেখতে হবে একটা পেশেন্ট ফেশিয়াল পলসি নিয়ে আসলে এটা আপার মোটর টাইপ না লোয়ার মোটর টাইপ, এবং যদি দেখলাম আমরা আপার মোটর টাইপ, অবশ্যই তার কোনো হেমিপ্যারেসিস আছে কিনা সেটা আমরা দেখব। আর লোয়ার মোটর টাইপ যদি হয়, সেক্ষেত্রে আমরা বেলস পলসি সাসপেক্ট করতে পারি, কিন্তু তার আগে দেখব আদার কোনো ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট আছে কিনা বা কোনো হেমিপ্লেজিয়া আছে কিনা। কারণ
ব্রেন স্টেমে যদি স্ট্রোক করে সেক্ষেত্রেও এরকম লোয়ার মোটর টাইপ বা ফেশিয়াল নার্ভ পলসি আমাদের কাছে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। সো একটা বেলস পলসি বা একটা লোয়ার মোটর মানে ফেশিয়াল নার্ভ পলসি নিয়ে আসলে প্রথমত আমরা খেয়াল করবো এটা আপার মোটর টাইপ না লোয়ার মোটর টাইপ। যদি লোয়ার মোটর টাইপ হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই ব্রেন স্টেমের আদার ক্রেনিয়াল ইনভলভমেন্ট আছে কিনা বা কোনো হেমিপ্লেজিয়া আছে কিনা সেটা যখনই আমরা এক্সক্লুড করব তারপরে আমরা লাস্টে বলতে পারবো এক্সক্লুশন, ডায়াগনোসিস অফ এক্সক্লুশন, এটা হচ্ছে বেলস পলসি। এবং সেক্ষেত্রে ট্রিটমেন্ট কিন্তু খুব সহজ। আমরা এক্ষেত্রে অ্যান্টিভাইরাল ড্রাগ স্পেশালি আমরা অ্যাসাইক্লোভির বা ভ্যালসাইক্লোভির ইউজ করতে পারি। অ্যাসাইক্লোভিরটা আসলে দিনে 5 বার দেওয়া লাগে, কিন্তু সেক্ষেত্রে অনেক হ্যাজার্ডাস পেশেন্টের জন্য। কিন্তু রিভাইরা নামে পাওয়া যায় যেটা হচ্ছে ভ্যালসাইক্লোভির বা ভ্যালোভির, সেক্ষেত্রে আমরা 1 গ্রাম ভ্যালোভির দিতে পারি বা ভ্যালসাইক্লোভির দিতে পারি 5 থেকে 7 দিন। সাথে স্টেরয়েডটা আমরা দিব টোটাল 10 দিন। 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসেবে আমরা 5 থেকে 7 দিন দিব, তারপর 3 থেকে 5 দিনের ভিতরে আমরা র্যাপিডলি ট্যাপার করে দিব। এবং দেখা গেছে কম্বাইন্ড ট্রিটমেন্ট দিলে অনেক ভালো রেসপন্স পাওয়া যায়। এর সাথে আমরা কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট দিব, যেমন পেশেন্টের আই কেয়ার, তার যখন বাইরে যাবে সে চশমা পরবে, যখন রাতে ঘুমায় থাকবে তখন আমরা যদি ক্লোরামফেনিকের আই অয়েন্টমেন্ট দিতে পারি যাতে চোখের কেরাটাইটিস বা কর্নিয়াল ইনজুরিগুলো প্রিভেন্ট করতে পারি। সো এইগুলো সাপোর্টিভ কেয়ার লাগবে এবং কিছু ব্যায়াম আমরা শেখাই দেবো। আর এই ম্যানেজমেন্টগুলো দিলে দেখা যায় যে মোস্ট অফ দ্য কেস পেশেন্ট উইদিন 1 মান্থ একেবারে ভালো হয়ে যায়। কিছু পেশেন্টে ভালো হতে একটু সময় লাগে, হয়তো বা 3 মাস বা কারো করে 6 মাস লাগতে পারে, কিন্তু 90 বা 95% ইভেন 99% ক্ষেত্রে কিন্তু বেলস পলসি পুরোপুরি ভালো হয়ে যায়। পৃথিবীর অনেক বিখ্যাত লোকজন, বিখ্যাত সেলিব্রিটিদের কিন্তু বেলস পলসি হয়েছিল, যেমন অ্যাঞ্জেলিনা জোলিরও কিন্তু বেলস পলসি হয়েছিল। সো এটা কিউরেবল একটা ডিজিজ এবং ইউজুয়ালি ইয়াং ফিমেলদেরকে এই বেলস পলসি এফেক্ট করে।